প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি 21-এর রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, করোনাকালে আর সব কিছুর মতোই স্থগিত ছিল আমাদের রাজনীতি। করোনার দুঃখ সরিয়ে, করোনার সেই অচল অবস্থা সরিয়ে রাজনীতির মাঠ আবারও সরগরম হতে যাচ্ছে 5টি সংসদীয় আসনের নির্বাচনকে ঘিরে। এই 5টি সংসদীয় আসনের নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আমরা আশা করছি। এই নির্বাচনে প্রায় সবকটি রাজনৈতিক দলই অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের আজকের আলোচনা করব এসব বিষয়কে নিয়েই। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি করোনাকালে উপনির্বাচন। আমাদের আজকের এই আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করব এস.এম. কামাল হোসেন আপনাকে দিয়েই। আপনি নিজেও নির্বাচনী দায়িত্ব পালন করছেন, আপনি সাংগঠনিক দায়িত্ব পালন করতে এই মুহূর্তে পাবনায় রয়েছেন। আপনার কাছেই শুরুতে জানতে চাইব যে নিশ্চয়ই রাজনীতির মাঠ আবারও সরগরম হয়ে উঠছে এবং বিএনপিও ভোটের মাঠে এসেছে। কেমন নির্বাচন বা কেমন রাজনীতি আমরা সামনের দিনে দেখতে পাবো? আপনাদের ধন্যবাদ, আপনাদের দর্শক শ্রোতাদের ধন্যবাদ। এখানে দুইজন বিজ্ঞ আলোচক আছেন, দুইজনই সাবেক ছাত্র নেতা। একজন আমার বড় ভাই শামসুজ্জামান দুদু, আমার ভাই তাজ সাহেব জাতীয় পার্টির নেতা। আসলে রাজনীতির মাঠ ছিল সবসময়, আপনার বলা চলে রাজনৈতিক নেতা কর্মীরা মাঠে ছিল। করোনার সময়ও একজন রাজনীতিবিদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে করোনার সময়। কারণ মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে রাজনীতিবিদের লক্ষ্য। আমরা যারা রাজনীতি করি, মানে তাদের লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই বিশ্ব মহামারীর এই সময় বাংলাদেশের মানুষ যখন করোনায় আক্রান্ত, মানুষ যখন ঘরে বসে আছে, মানুষের যখন জীবন জীবিকা যখন দুর্বিষহর পথে, সেই সময় কিন্তু আমরা রাজনৈতিক নেতৃবৃন্দই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে, কেউ কম কেউ বেশি। আমরা আমাদের দলগতভাবে মনে করি যে শুরু থেকেই আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, তাদেরকে সচেতনতা করার জন্য আমাদের প্রিয় নেত্রী, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তির প্রতীক, যিনি সততা সাহসিকতার সাথে দেশ পরিচালনা করছেন, তার নেতৃত্বে দিক নির্দেশনায় দলীয়ভাবে আমরা দাঁড়িয়েছি। এটা হচ্ছে নির্বাচনী আবিকে সামনে রেখে সব দল নির্বাচনে অংশগ্রহণ করছে, এইটা একটা ভালো দিক। আমি ধন্যবাদ জানাই যারা সবাই আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছি এবং যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তার বাইরে যারা বিরোধী দলে আছেন তারা অংশগ্রহণ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি মনে করি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। কারণ আমাদের নেত্রী উনি বিশ্বাস করেন যে মানুষের আস্থা ভালোবাসা অর্জন ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না। এবং মানুষের আস্থা ভালোবাসা অর্জন করতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে, এবং সেইটার যাচাই বাছাই হয় কিন্তু নির্বাচনের মাধ্যমে। এবং আমাদের নেত্রী বিশ্বাস করে, এটা বাংলাদেশের মানুষও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি যে আমরা যদি রাজনৈতিক তুলনা করি, আমি এখন করব না, আপনি যদি প্রশ্ন করেন তখন করব, রাজনৈতিক তুলনা করি, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের যে অর্জন এবং নৌকা প্রতীকে ভোট দেওয়ার পর মানুষের যে অর্জন, মানুষ কখনো নৌকা প্রতীকে ভোট দিয়ে বঞ্চিত হয়নি। হ্যাঁ, ক্ষমতায় থাকার কারণে দোষ ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, কিন্তু যা কিছু অর্জন বাংলাদেশে, তা মানুষ যখন নৌকায় ভোট দিয়েছে, নৌকায় ভোট দেওয়ার কারণেই মানুষ সেটা অর্জন করেছে এবং বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়নি। আমি আপনার উদাহরণ দিয়ে বলতে পারি, 70 সালে মানুষ নৌকায় ভোট দিয়েছিল, বঙ্গবন্ধু কে তিনবার লাহোরের মিয়ালি হাসপাতালে কবর খোঁড়া হয়েছিল, বঙ্গবন্ধুকে দুইবার ফাঁসির মঞ্চে নেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু বাঙালির সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেনি, বাঙালির অধিকার আদায়ের ব্যাপারে কোনো প্রশ্ন করেনি, তার শত্রুরা বলবে।
উনি 6 দফার ভিত্তিতে ম্যান্ডেট নিয়েছিল এবং 6 দফার এক দফার প্রশ্নে উনি কখনো আপোষ করেননি, যার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে এটা বঙ্গবন্ধু বাঙালিকে উপহার দিয়েছিল। 70 সালে বাঙালি বঙ্গবন্ধুকে নৌকায় ভোট দিয়েছিল এবং ধরেন জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার নৌকায় ভোট দেওয়ার কারণে মানুষ কিন্তু, হ্যাঁ আমাদের চলার পথে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু যা কিছু অর্জিত হয়েছে, আপনি গঙ্গার পানির চুক্তি হয়েছে, শান্তি চুক্তি হয়েছে, আপনি খাদ্য ঘাটতির বাংলাদেশ ছিল সেই সময় খাদ্যের উদ্বৃত্তের বাংলাদেশ হয়েছে, মাতৃভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর পরবর্তীতে 2008 সালে যখন উনি আবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন, এক এক করে আমি এটা বর্ণনা দিতে পারবো। আমি যেটা মনে করি যে দেখেন, নির্বাচন কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ। আমি পাবনাতে আছি, ঈশ্বরদী আটগড়িয়া 2টি উপজেলা মিলে নির্বাচন কেন্দ্র। সেইখানে নির্বাচনের পরিবেশ আমি মনে করি এখনো ভালো আছে এবং আমি মনে করি যে 26 তারিখ পর্যন্ত এখানে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। যারা এখানে মনোনয়ন চেয়েছে, বিভিন্ন দলের যারা প্রার্থী হয়েছেন, তারা মনে করি যে যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা যদি কোনো তালবাহানা না করেন, তাহলে আমি মনে করি, আমি এইটুক নিশ্চিত করতে পারি আপনাদের মাধ্যমে, যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, কারণ আমাদের বিশ্বাস আছে আমাদের যিনি প্রার্থী তিনি সৎ, ত্যাগী এবং 3 নির্বাচিত চেয়ারম্যান যারা এখানে প্রার্থী হয়েছেন, স্থানীয়ভাবে তার মার্কিং কিন্তু আমি তার শত্রুরাও বলবে। এবং যদি আমি মনে করি যে বিএনপির সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে নুরুজ্জামান ভোট দিক আর না দিক, নুরুজ্জামান সাহেব একজন ভালো লোক, একজন সৎ লোক। আমরা একটু শামসুজ্জামান দুদুর কাছ থেকে জেনে আসতে চাইবো যে দুটি নির্বাচনের আগে দুটি নির্বাচন, যশোর এবং বগুড়া নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়িয়েছিল, কিন্তু এবার 5টি আসনেই, 5টি যে সংসদীয় আসনের উপনির্বাচন হচ্ছে, সেই সবগুলো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি। তো এস এম কামাল হোসেন বলছিলেন যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে যদি টালবাহানা করে কোনো রাজনৈতিক দল সরে না যায়, তাহলে সবার অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে বলে তিনি আশা করছেন। আপনাদের কাছে কি মনে হয়, বিএনপি কি মনে করছে? আপনাকে ধন্যবাদ। আজকে আলোচক হিসেবে যে 2জন আছেন, 2জনই সাবেক ছাত্র নেতা, এস এম কামাল এবং তাজ, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এই অনুষ্ঠান দেখছেন টেলিভিশনের সামনে আছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। করোনায় ইতিমধ্যে অনেক মানুষ ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, মাগফিরাত কামনা করছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখনো অসুস্থ আছেন, তাদের রোগ মুক্তির প্রত্যাশা দোয়া করছে। করোনা কালে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন কতটা স্বাভাবিক হবে, কতটা গ্রহণযোগ্য হবে? যারা গত নির্বাচনে সকালে নির্বাচন ডেকেছিলেন কিন্তু মধ্যরাতে নির্বাচন অনুষ্ঠিত করেছেন, বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর ইতিহাসে এরকম নির্বাচন দেখা যাবে না, তারাই কিন্তু এই নির্বাচন করছে। সেই নির্বাচন কমিশনাররাই কিন্তু আছে। যে পুলিশ বাহিনী দলীয়ভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য যে ভূমিকা, বড় সেকশন, পুলিশের বড় সেকশনটাই ভূমিকা পালন করেছিল, তারাই এখনো পর্যন্ত আছে। প্রশাসনে যারা আছেন তাদের নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না। তারা তাদের মহতি দায়িত্বটা মধ্যরাতে পালন করেছে। তারা এই নির্বাচনের সময় তারা আছে। আপনারা জানেন যে ব্রিটেনে আজকের রিপোর্ট অনুযায়ী হঠাৎ করে করোনা প্রচন্ড আক্রান্ত সংখ্যা বেড়ে গেছে। ফ্রান্সও, আচ্ছা, পার্শ্ববর্তী দেশে তো এখন বোধহয় বিশ্বের আমেরিকার সঙ্গে ভারতের প্রথম হওয়া নিয়ে প্রতিযোগিতা চলছে, একদিন ভারত একদিন আমেরিকা। বাংলাদেশের যে পরিস্থিতিটা, সেটা নিয়ে
বিশেষজ্ঞরা মনে করেন যে সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেটি যথাযথ না মৃত্যুর ব্যাপারে এবং আক্রান্তের ব্যাপারে। বাইরে বেরোলে মনে হয় যে করোনা বলে কিছু বাংলাদেশে আছে, মনে হয় এটা আছে, কিন্তু প্রতিদিন 40-এর মধ্যে থাকছে মৃত্যুর সংখ্যা। কেউ কেউ বলছে যে এটা বিশ্বাসযোগ্য না, আক্রান্তটা বিষয়। তার মধ্যে এই নির্বাচনটা অনুষ্ঠিত, এই সরকার প্রধান শেখ হাসিনা একসময় বলেছিলেন যে কোন দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য স্বাভাবিক নির্বাচন হতে পারে। অতীতে রেকর্ড, তিনি যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য একেবারে দেশ তোলপাড় করা মারদাঙ্গা আন্দোলন করেছিলেন 94, 95, 96, এমনকি আমাদের এরশাদ সাহেব আজকে মারা গেছে, তিনিও সেই আন্দোলনে ছিলেন। 174 দিন হরতাল করেছিলেন যে বেগম জিয়ার আন্ডারে ভালো নির্বাচন হতে পারে। শেখ হাসিনা এখন দেশের প্রধানমন্ত্রী, এখন তার কথা যদি সত্য হয়ে যায় যে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হতে পারে, তাহলে যে উপনির্বাচন গুলো হবে সেটা দিনের বেলা তো হবে কিনা এখন তো নিশ্চিত করে বলা যাবে না, ইলেকশনের দিন বলা যাবে। শুভ সাদেকের আগেই ডক্টর কামাল একটা কথা বলেছেন, তাহলে কি আপনারা মানে একরকম সন্দেহ নিয়েই ইলেকশন নির্বাচনে আসছেন? আপনি সন্দেহ কথা বলছেন কেন? আপনি তো এই দেশে থাকেন নাকি? গত নির্বাচনের দিন ছিলেন না? আমি যে বললাম যে মধ্যরাতে ইলেকশন হয় সেটা তো আপনি দেখেছেন, আপনি জানেন। এটা সন্দেহ তো ব্যাপার না। এই দেশে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা কি অবস্থা আছে আপনি তো একজন সাংবাদিক মানুষ জানেন, আমরা সবাই জানি। আমরা নিজের সঙ্গে নিজে প্রতারণা করছি। আমরা সরকার যারা অবস্থানে আছে তারাও জানি, বিরোধী দলে যারা আছে তারাও জানে, আর সরকার বিরোধী দলের মাঝখানে যারা আছে তারাও জানে আমরা কি ধরনের দেশে এখন বসবাস করছি, কোন অবস্থা গণতন্ত্রের, নির্বাচন নামক জিনিসটা এখন কোন পর্যায়ে আছে, নির্বাচন হলে কি হয়। এই যে এস এম কামাল বললো যে ঈশ্বরদী যে প্রার্থী সত্যি সে ভালো লোক, দেশে তার দাবিটা ভালো মন্দর থেকে বড় কথা হচ্ছে নির্বাচনটা স্বাভাবিক হলে পরে বোঝা যেত যে ভোটটা আসলে কে পাচ্ছে, ভোটটা কার দিকে যাচ্ছে। ভোটটা যদি স্বাভাবিক গ্রহণযোগ্য পরিস্থিতি না থাকে, পুলিশ যদি দুর্নীতি অজনপ্রীতি সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান না নেয়, প্রশাসন যদি সেটা মানে লালন কদর না করে বিপক্ষে অবস্থান না নেয়, তাহলে স্বাভাবিক নির্বাচনের জন্য যেটা দরকার, যে অবস্থাটা থাকার দরকার, সেটা আমাদের দেশে আছে কিনা। যেমন ব্রিটেনে গণতান্ত্রিক দেশ, ফ্রান্স গণতান্ত্রিক দেশ, কিন্তু ব্রিটেনের 30 লক্ষ লোক শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, এমন ইতিহাস বোধহয় আমার মনে হয় নাই। ফ্রান্সে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, বা ভারতেও 30 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, এরকম ইতিহাস বোধহয় আমার মনে হয় নাই। বিশ্বে বাঙালি একমাত্র জাতি যারা বুকের রক্ত না নিজের জীবনকে উৎসর্গ করেছে গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য। গণতন্ত্র স্বাধীনতা আইনের শাসন থাকে, আইনের শাসন থাকলে ভালো নির্বাচন হয়, ভালো নির্বাচন থাকলে জবাবদিহিমূলক সরকার হয়। গণতন্ত্র যদি না থাকে তাহলে ভালো নির্বাচন, জবাবদিহিমূলক সরকার, আমি যে যখন বলবো আওয়ামী লীগ স্বাভাবিক এটা গ্রহণ করতে পারবে, কিন্তু আমি যে কথাগুলো বললাম, যেমন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন প্রত্যাশা করা যায় না, এটা তো আমার মনে হয় এস এম কামালও তখন ছাত্র নেতা ছিল, তাজ সাহেবও ছাত্র নেতা ছিল। স্বাভাবিক কারণে এই কথা তো আমরা মেনে নিতে পারি যে শেখ হাসিনা সত্য কথা বলেছেন, কিন্তু সেই সত্যর বিপক্ষে তিনি এখন অবস্থান করছেন। এটিও তাজ রহমানের কাছ থেকে জেনে আসতে চাই, আপনার কাছে আবার ফিরবো। এটিও তাজ রহমান, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি অনেকটা সন্দেহ নিয়েই ইলেকশনে আসছে, এই যে 5টি উপনির্বাচন হচ্ছে সেই 5টি উপনির্বাচনে অনেকটা সন্দেহ নিয়েই এসেছে। জাতীয় পার্টির অবস্থানটা জানতে চাই, জাতীয় পার্টিও তো বেশ কয়েকটি 2টি আসনের প্রার্থিতা চূড়ান্ত করেছে।
ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচক, সাবেক জাদ্রেল ছাত্র নেতারা, এখন জাতীয় নেতা সহ আপনার টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে জানাই সালাম এবং শুভেচ্ছা। দেখেন, একটা জিনিসের সাথে আমি আমার সবসময় একটু দ্বিমত, এই যে নির্বাচন কমিশন এবং নির্বাচন, আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই নির্বাচনটা। যখনই যে সরকার ক্ষমতায় ছিলেন, আমরা নির্বাচন কমিশনটাকে নিজের কুক্ষিগত করে রাখতে চাচ্ছি। এই তিনটি রাজনৈতিক দলই কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। আওয়ামী লীগ সবচেয়ে বেশি এখন, তারপর বিএনপি, আমরাও ছিলাম 9 বছর। নির্বাচন কমিশনটাকে আমরা একটা জায়গায় নিতে পারি নাই, আস্থার জায়গায়, যে সবাই এটাকে এদের কার্যক্রম, এদের অ্যাক্টিভিটিসটা বিশ্বাস করব। এই জায়গাটায় আমরা তিনটা রাজনৈতিক দল ব্যর্থ। আমি আপনাকে যদি শুরু করি, এই নির্বাচন কমিশন এটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে তারা একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল নির্বাচন করার জন্য সমস্ত কিছু প্রদান করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনে যারা আসছেন তারা সরকারের আজ্ঞাবহ হয়ে যায়, ক্ষমতায় যেই থাকুক, বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, তারা তাদের সেই আজ্ঞাবহ অবস্থানে চলে যান। যখন একটা নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে যায়, তখন এই নির্বাচনটা সুষ্ঠু করার খাতিরে অনেক প্রতিবন্ধকতা শুরু হয়ে যায়। দ্বিতীয়ত যেটা ফেস হলো আপনার লোকাল নির্বাচনে, আমি এবার জাতীয় সংসদ নির্বাচনের 30 তারিখের ডিসেম্বরের 18-তে যেটা ছিল, আমি একজন ক্যান্ডিডেট ছিলাম। আমি যখন এটা থেকে আমার একটা এক্সপিরিয়েন্স আমি গেইন করলাম, যেটা হলো লোকাল প্রশাসন এত উৎসাহিত হয় সরকারি দলের ক্যান্ডিডেটের পিছনে, অনেক সময় হয়তো বা সরকার এটা বলছেও না, নির্দেশও দিচ্ছে না, কিন্তু তারা মনে করে যদি সরকারি দলের ক্যান্ডিডেট তার আসনে না জিতে, তাহলে তার হয়তো এখান থেকে কোথাও অন্য যেতে হবে, স্ট্যান্ড রিলিজ হবে, তাকে ওএসডি করা হবে। এই একটা মেন্টালিটির ধারণা লোকাল প্রশাসনের পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তাদের মাথায় কাজ করে। এই চিত্র তো সব সময়ের নাকি? না, আমি আপনাকে বলছি এই চিত্রটা সব সময় ছিল। কেন ছিল সেই জিনিসটাতেই আমি আসতে চাচ্ছি। কারণটা হলো নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া। আমাদের এখনো পর্যন্ত 50 বছরের কাছাকাছি চলে আসছি আমরা স্বাধীনতার, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন গঠনটা, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের প্রক্রিয়াটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ক্রিয়েট করতে পারি নাই আমরা তিনটা রাজনৈতিক দল, কেউ ক্ষমতা থেকে পারি নাই আমরা। এখন নির্বাচন প্রক্রিয়ার গঠনটা হলো নির্বাচন কমিশন, যখন যে সরকার ক্ষমতায় থাকবে তাদের আজ্ঞাবহ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়, তারা করেও। আমরা এখনো পর্যন্ত আস্থা অনাস্থার জায়গায় আছি। এই 50 বছরের মধ্যে রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিএনপি কে বিশ্বাস করে না। এই বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আমাদের রাজনীতিটা এখনো চলছে। আমরা এখনো ফিক্স করতে পারি নাই যে নির্বাচন কমিশনটা কিভাবে সাংবিধানিক প্রক্রিয়াটা হবে, একটা বডি তৈরি করতে পারি নাই যারা নিউট্রাল বডি হবে, যারা পিক করবে নির্বাচন কমিশনার কাদের হবে, তাদের নাম আসবে শুধু শপথ নেওয়ার পরে, আগে জানতে পারবে না। সেই অবস্থানে আমরা তিনটা রাজনৈতিক দল হতে পারি নাই। যারা লং টাইম ছিলেন, সেই বিএনপিও পারেন নাই, আওয়ামী লীগও পারেন। এর জন্য আজকে বিএনপি এই নির্বাচনে সন্দিহান হচ্ছে। আমরা জাতীয় পার্টি সন্দিহান হচ্ছি না, আমরা নির্বাচন কমিশনকে ইনকম্পিটেন্ট নির্বাচন কমিশন। আমার সাবেক রাষ্ট্রপতি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেছেন যে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। এরা টোটালি নিজের থেকে নিজের ক্ষমতা প্রদত্ত ক্ষমতা বলে কাজ করে না। এই জায়গাটাই কিন্তু বাধা। যখনই আপনার সাবেক নির্বাচন কমিশনার হুদা কমিশন যাবার আগে উনি একটা ইন্টারভিউতে বলে গেছেন যে নির্বাচন করার জন্য আমাদের কমিশনের পর্যাপ্ত স্টাফ থাকে না, কর্মকর্তা থাকে না, আমরা নির্বাহী বিভাগ থেকে হায়ার করে লোক নিয়ে আসতে হয়। আর এই নির্বাহী বিভাগের লোকগুলা কিন্তু নির্বাচন কমিশনের যথাযথ আদেশ নির্দেশ পালন করে না। এটা একটা বড় প্রতিবন্ধকতা আমাদের ওভার নির্বাচন করার জন্য। আপনি দেখেন একজন ওসিকে নির্বাচন কমিশনার যদি বদলি করতে হয়, তাহলে চিঠি দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী যে ওসিকে আমি বদলি করতে চাই। এসপি কে সরাইতে হলে চিঠি দিতে হবে। কেন? আমরা সেই আইন এখনো সংশোধন করি নাই কেন আজকে 50 বছরে? যে যখনই নির্বাচন শিডিউল ঘোষণা করা হবে, এই 3 মাসের মধ্যে যেদিন থেকে শুরু করে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনার যে অফিসারকে যেখানে চেঞ্জ করার ক্ষমতা রাখে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার প্রয়োজন নেই, তারা তাদের ট্রান্সফার করে দিতে পারবে। এই 4টা ডিপার্টমেন্ট, বিশেষ করে এই বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এন্ড বিডিআ, আনসার বাহিনী, এদের 4টাই যেতে হবে নির্বাচন কমিশনের অধীনে। পরিবর্তন, রদবদল যেখান থেকে কাউকে ট্রান্সফার করা নির্বাচন কমিশন করতে পারবে। যদি এটা হইতো তাহলে এই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বলতাম না, আমরা মেরুদণ্ড সহ বলতাম। এরা প্রপার একটা নির্বাচন করতে পারবো। কিন্তু নির্বাচন কমিশনাররা যখনই আসেন, বিএনপি সময় সেই অবস্থা ছিল, আওয়ামী লীগ সময় হচ্ছে, এরা তাদের আজ্ঞাবহ সরকারের নির্দেশ, লোকাল প্রশাসন অতি উৎসাহিত হয়ে থাকে, নির্বাচন কমিশনের কোনো আদেশ নির্দেশ মানে না।
মানে না তাই বলে নির্বাচন কমিশনাররাও কিন্তু মিটিং করে একসাথে বলে কোনো রুট অফ ডিসেন্ট দিয়ে বলেন নাই যে আমরা এই নির্বাচন মানবো না, এই নির্বাচন আবার নতুন করে দিব। এই ক্ষমতা নির্বাচন কমিশনাররা রাখেন না, যদিও তাদের ক্ষমতা আছে সাংবিধানিক ভাবে, কিন্তু সেই সাহস তারা রাখেন না। এখন আমরা ফিক্স করব কিভাবে নির্বাচনটাকে। আমাদের যে সরকার ক্ষমতায় থাকুক, কখনোই ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে আপনি যদি শক্তিশালী না করেন কখনো হবে না। লোকাল প্রশাসন, লোকাল দলীয় ক্যাডার, লোকাল ছাত্র সংগঠনগুলা তাদের প্রভাব আধিপত্য নির্বাচনে রাখবেই রাখবেই রাখবেই। এটা কখনো আপনি কমাইতে পারবেন না। এটা কমানোর জন্য আপনাকে এই বাহিনীগুলা নির্বাচন কমিশন আন্ডারে দিতে হবে, এবং নির্বাচন কমিশন হতে হবে মেরুদণ্ড শক্ত দাঁড় করে একটা যা আইনে বলে সেই ব্যবস্থা নিতে হবে তৎক্ষণাৎ মানুষের আস্থা অর্জনের জন্য। এখন তো মানুষ কি মনে করে জানেন, বিএনপি যখন নির্বাচনের সন্ধিয়ান শুরু করে আমরা বলি নির্বাচন কমিশন ইনকম্পিটেন্ট, তো অনেক কিছু লোক মানুষ মনে করে তাহলে তো নির্বাচন একতরফা হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের এরা নির্বাচনে ভোট দিতে যায় না, তারা মনে করে তাহলে তো বিএনপিও আসতেছে না, আমাদের তো নির্বাচন না গেলেই হবে। ভোটার সংখ্যা কোথায় চলে আসতেছে আপনি দেখেন, গত মেয়রের নির্বাচনে ঢাকা সিটিতে কত পার্সেন্ট জি উপস্থিতি। মানে এটাতে কিন্তু আমাদের আগামী দিনের গণতন্ত্রের জন্য সাংবাদিকতা যে আপনার দৃষ্টিতে সমস্যার মূলে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, এই শক্তিশালী করাটাই দরকার আপনি বলতে যাচ্ছেন। যেটা আমরা বিরতির পর এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো এই বিষয় নিয়ে। দর্শক, ইভালি 21-এর রাতে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, ইভালি 21-এর রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি করোনাকালে উপনির্বাচন, এই বিষয়টি নিয়ে। আমরা আবারও এস এম কামাল হোসেনের কাছে যাব। জনাব এস এম কামাল হোসেন, আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় প্রথম দিকে শামসুজ্জামান দুদু বেশ কিছু অভিযোগ করেছেন, অভিযোগ করে বিএনপির সন্দেহের কথা বলেছেন নির্বাচন নিয়ে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে। আর এটিও তাজ রহমান, তিনি নির্বাচন কমিশনকেই সমস্যার মূল হিসেবে দেখছেন, তিনি সমাধান হিসেবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বলছেন। এক্ষেত্রে আপনার মতামত জানতে চাইব। আপনার ধন্যবাদ। দুদু ভাই একটি কথা বলেছেন আজকের প্রধানমন্ত্রী সম্পর্কে। তিনি বলেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না। কথাটা ঠিক বলেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা কিন্তু সামরিক দুঃশাসকদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে লড়াই করেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কারণ বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে মানুষের ভোটের অধিকার ছিল না। দুদুভাই সেই আন্দোলনের নেতা ছিলেন। আমরা যখন 91 সালে বিএনপি ক্ষমতায় আসলো, মনে করলাম আমরা অতীত, আমাদের সবকিছু আমরা ধুয়ে মুছে পরিষ্কার পবিত্র হয়েছি। দুদুভাই বললেন যে 2018 সালে 30শে ডিসেম্বর নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্যে এইরকম নির্বাচন কোথাও হয়নি। 91 সালে বিএনপি ক্ষমতা আসার পর মাগরো একটি নির্বাচন হয়েছিল। আমাদের সংসদ সদস্য ছিল আসাদুজ্জামান সাহেব, নৌকার সিট। উনি মারা যাওয়ার পর সেই সিটে নির্বাচন হয়েছিল। ব্যালট টেবিলের উপর রেখে সিল মারা হয়েছিল, অর্থাৎ 10টা হুন্ডা 20টা গুন্ডা ব্যালট গুন্ডাদের হাতে টেবিলের উপর রেখে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। সেই ঘটনার মধ্যে দিয়েই যে সেলিম, দেলোয়ার, রাউফুন, বসুনিয়া, মনিররা রক্ত দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলেন, সেই সরকারই ব্যালটের উপর ছিল মেরে বাক্স বললেন। যার কারণে সেদিন বিরোধী দলের নেত্রী, আজকের জননেত্রী শেখ হাসিনা বললেন বেগম খালেদা জিয়ার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এবং আন্দোলন সংগ্রাম করেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করলেন। দুদুভাইরা ক্ষমতায় টিকে থাকার জন্য সব দল যখন রাজপথে, তখন তারা নির্বাচন করলেন। 96 সালে 15ই ফেব্রুয়ারি কোনো দল অংশগ্রহণ করলেন না। নির্বাচনের দিন হরতাল ছিল, আপনারা জানেন। সারা বাংলাদেশে কোনো ভোটার ভোট কেন্দ্রে যায়নি। আওয়ামী লীগের নেতৃত্বে সকল বিরোধী দল রাজপথে লড়াই সংগ্রাম করে, আপনারা জানেন, প্রেস ক্লাবে জনতার মঞ্চ করে
রাতের অন্ধকারে 12টা পর্যন্ত পার্লামেন্ট বসিয়ে বাধ্য হয়ে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। যদিও উনি বলেছিলেন যে শিশু আর পাগল ছাড়া কেউ বাংলাদেশে নিরপেক্ষ লোক নেই। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হলে মানুষের নির্যাতন, অত্যাচার, রক্তের মধ্যে দিয়ে আজকে মোহাম্মদ নাসিম আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তিনিও দোয়েল চত্বরে নির্যাতিত হয়েছিলেন পুলিশ দ্বারা। আজকে জাতীয় নেত্রী মতিয়া চৌধুরী, তিনিও পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছিলেন। পুলিশ তার গায়ের কাপড় টান দিয়ে খুলে ফেলেছিলেন। তুফাইল আহমেদ জাতীয় নেতা, আজকে রাশেদ খান মেনন, তারাও 0 পয়েন্টে নির্যাতিত হয়েছিলেন। তাদের এই ত্যাগের মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটি সরকার আনুষ্ঠানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার সরকার। উনি যখন প্রধানমন্ত্রীর থেকে 5 বছর দেশ পরিচালনা করার জন্য সফলতার সাথে উনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন হাসতে হাসতে। দুদুভাইরা ক্ষমতা আসার পর একদিনও আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেননি। এবং 2001 সালে উনরা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর যখন 2006 সাল শেষ হলো, তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেননি। 1 কোটি ভুয়া ভোটার করলেন। নিজের পক্ষের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিচারপতির বয়স বৃদ্ধি করলেন। সেই বিচারপতি যখন আন্দোলনের মুখে বললেন আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হব না, তখন বিরোধী দলের সাথে আলোচনা না করে ইয়াজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী করে দুদুভাইয়ের একটি পাতানো নির্বাচন করার চেষ্টা করলেন। সেই কারণে বাংলাদেশে দুদুভাইদের ক্ষমতার পার্টনার জামাত ছাড়া সকল রাজনৈতিক দল এক মঞ্চে দাঁড়িয়ে বললেন এই বেগম খালেদা জিয়ার সৃষ্ট এই তত্ত্বাবধায়ক সরকার, যেটার চালিকা শক্তি তারেক জিয়া, তার অধীনে নির্বাচন হতে পারে না। যার ফলে নির্বাচন হলো না। 1/11 ঘটনা ঘটলো এবং পরবর্তীতে নির্বাচন হলো তত্ত্বাবধায়ক অধীনে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন। হ্যাঁ, আপনি তত্ত্বাবধায়ক সরকার হোক, দলীয় সরকার হোক, জননেত্রী শেখ হাসিনা 2014 সালের নির্বাচনের সময় কিন্তু দুদুভাইদের নেত্রীকে ফোন করেছিলেন, ডেকেছিলেন, বসছিলেন, আলোচনা করি কোন কোন মন্ত্রণালয় নেবেন, আসেন আমরা একটা আলোচনা করি। আলোচনা করেন, আলোচনার পথ বন্ধ ছিল, তারা আলোচনা করেনি, বরং আন্দোলন করেছিল। আন্দোলন করে কিন্তু জনগণের সমর্থন পায়নি। 2018 সালের নির্বাচনের কথা দুদুভাই বললেন যে দিনের ভোট রাতে হয়েছে। 2-1 জায়গায় যে হয়নি আমি অস্বীকার করব না। তার দায়িত্ব কাদের? সব দল নির্বাচনে অংশগ্রহণ করলেন, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলেন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনে প্রতিযোগিতার জন্য। সেদিনকে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির যে জোট, তারা কিন্তু সেই নির্বাচনকে নির্বাচন হিসাবে, চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেনি। তাদের পত্রপত্রিকাগুলো বাইর করেন, তাদের কর্মকাণ্ডগুলো দেখলে দেখা যাবে কোথাও কামাল হোসেন একটি জনসভায় যে জোটের পক্ষে বক্তৃতা দেননি। এবং তাদের প্রার্থীরা, তাদের নেতাকর্মীরা যখন বুঝলো যে আমাদের নেতা, আমরা সেদিনকে পত্রপত্রিকায় দেখলাম, পরবর্তীতে দেখলাম যে যে জোট গঠন হয়েছিল সেই জোটের পক্ষে মানুষের যে একটা সমর্থন ছিল, দুদুভাই আমি মনে করি দুদুভাই যে দল করেন সেই দলের এখন যিনি মূল ব্যক্তি, তিনি 20 জন জামাত নেতাকে মনোনয়ন দেওয়ার মধ্যে দিয়ে কামাল হোসেন বলল এটা দুঃখজনক। যার ফলে ওই দলের সমর্থক নেতাকর্মী জোটের ভিতর গুঞ্জন হলো, তারা নির্বাচন থেকে তাদের নেতাকর্মীরা ওইভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে আর নির্বাচনে অংশগ্রহণ করলো না। যার ফলে যে নির্বাচনে যখন শক্তিশালী বিরোধী দল মাঠে থাকে না, তখন নির্বাচন কেন্দ্রে যদি আমি আর দুদুভাই নির্বাচন করলাম, আমি আমার এজেন্ডা বা আমার দলের কর্মীরা যখন মানুষের কাছে যাবে না, দুদুভাইয়ের কর্মীরা ভোট কেন্দ্রে গেলেই সেই নির্বাচনে তো কিছু কারচুপি হতেই পারে, সেই নির্বাচনে কিছু ত্রুটি হতেই পারে। নির্বাচন তো প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। কিন্তু দুদুভাইরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন না করে ওই যে ওনাদের যে উদ্দেশ্য যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, এইটা ওনারা প্রমাণ করার জন্য সেদিন কিন্তু নির্বাচনে খেলায় নেমেছিলেন, নির্বাচনে জিতার জন্য নামেননি।
এটা যদি না উঠে- এস এম কামাল হোসেন, আমি একটু এই যে আপনার এই বিষয়টি শামসুজ্জামান দুদুর কাছ থেকে জেনে আসতে চাই। শামসুজ্জামান দুদু, এস এম কামাল হোসেন যুক্তি দিয়ে বেশ কিছু কথা বলার চেষ্টা করেছেন, আপনার বক্তব্য জানতে চাই। যুক্তি না বললে অপযুক্তি বলা ভালো হবে। যেমন উনি মাগুরা কামাল বলছে, একটা মাগুরা দিয়েছে। এখন পুরো বাংলাদেশটাই মাগুরা, 300 সিটি মাগুরা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি বলেছেন বেগম খালেদা জিয়া সেদিন আইন না মেনে যার 2 বছর বাড়াইছিল তাকে না করে ইয়াজউদ্দিনকে করছে, কিন্তু কেয়ারটেকার ছিল। আর আমাদের আজকে প্রধানমন্ত্রী ক্ষমতা এসে কেয়ারটেকার ভেঙে চুরে মুসুয়ে এটা পুকুরে ফেলে দিয়েছে। তিনি তার প্রেসিডেন্টকে কেয়ারটেকার প্রদান করেননি, তিনি নিজেই প্রধানমন্ত্রী, তারই তত্ত্বাবধানে ইলেকশন হচ্ছে। তো 1 কোটি ভোটার বেশি হয়েছিল, দুর্নীতি করছে। তো উনি 1 কোটি বাদ দিয়ে বিএনপির কেয়ারটেকার পছন্দ নিয়ে আরেকটা নীতি, ভালো কেয়ারটেকার করতে, নিজে পদত্যাগ করতে আগের মতো। তিনি যে শিশু জন্ম দিয়েছেন সেই শিশুকে না মেনে তিনি সেই শিশুকে পরিপক্ক করতে পারেন, তিনি এগুলো করেননি। তিনি এখন মানে বলা যায় প্রধানমন্ত্রীর আন্ডারে যে নির্বাচন গুলো হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি, তো সেখানে নির্বাচন কমিশন ছোট্ট জগন্নাথ, ওইটা রাজও বলেছে পরিষ্কার করে। আইন শৃঙ্খলা বাহিনী জানে যে এর বাইরে গেলে কি হবে, আর প্রশাসনও জানে। সেই জন্য এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, সেই জায়গাটায় এর থেকে আমরা বেরিয়ে আসবো কি করে, সেই পথে যদি আমরা বের করতে সক্ষম না হই, বিরোধী দলের উপর দোষ না চাপিয়ে মানুষের ভোটাধিকারটাকে ফিরিয়ে আনা। এই দেশটা হয়েছে গণতন্ত্রের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য। মানে বিএনপি কি করলো আর বিএনপি কি করতে পারলো না, জাতীয়বাদী কি করলো আর জাতীয়বাদী কি করতে পারলো না, সেটা থেকে বড় কথা হচ্ছে এই দেশের মৌলিক অধিকারের জন্য এখানে মানুষ শহীদ হয়েছে। একটু আগে আমি পরিষ্কার করে বলেছি, যুদ্ধ হয়েছে। সেই জন্য প্রধানমন্ত্রী আজকে তাকে বাদ দিয়ে তিনি কর্তা হয়, তিনি তার বিরুদ্ধে সব অভিযোগ, তার সরকারের বিরুদ্ধে অভিযোগ, তার নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তার সঙ্গে আলোচনায় বসতে হবে। কিসের জন্য আলোচনায় বসতে হবে? যাতে একটা ইলেকশন হয়, তাকে দেখি বুকে। এই যে সেলিম দেলোয়ারের কথা বলবো, তার কিসের জন্য? কেয়ারটেকারের জন্য। কেয়ারটেকার আছে নাকি? কেয়ারটেকারকে বাদ দিয়েছে, এই সরকার বাদ দিয়েছে। তাহলে সেলিম দেলোয়ারকে স্পেশাল খুন করেনি, দ্বিতীয়বার খুন করেছে বর্তমান যে সরকার, সেই সরকার। তো আমার কাছে যেটা মনে হয়, কথা বাড়িয়ে তো কোনো লাভ নাই। এই দেশের মানুষ এখন খুব অসহায়। করোনার মধ্যে যে নির্বাচন, সেটা শুধু অসহায় না, এখানে কোনো আইন কাজ করছে না। ওই যে তারই সম্ভবত বলবো যে পুলিশ যদি জানে যে নৌকা মার্কা না দিতে হলে তার পরিণতি কি হবে, সেই জন্য সে আগে আগে, সে তো চাকরি করতে চায়, সে তো থাকতে চায়, তার তো একটা পরিবার আছে। প্রশাসনে যারা আছে, এই যে একজন টিএনও সাহেব, তার কোনো নিরাপত্তা নাই। তাহলে কি বিএনপি বা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যে পরিস্থিতিটা এসে দাঁড়াইছে, এটার পরিবর্তন হতে হবে। রক্তক্ষরণ হতে হবে কেন? আন্দোলন কেন করতে হবে? আন্দোলন তো 71 সালে যুদ্ধের মধ্যে দিয়ে মীমাংসা হয়েছে। আবার কেন আবার আন্দোলনকারী সরকারকে আমার মুখোমুখি হতে হবে? কেন রক্ত দিতে হবে? কেন ছাত্ররা আবার ধর্মঘট করবে, শ্রমিকরা ধর্মঘট করবে? এটা তো দখলই সত্য না। সেই জন্য আজকে আমার কাছে মূল কথা হচ্ছে, আমরা ছাত্র জীবনে, এক জীবনে তো আমরা কয়েকবার গণতন্ত্র প্রতিষ্ঠা করলাম, কয়েকবার গেল, আবার করতে হবে। আর 80 বেশি 2-5 বছর। সেই জন্য আমার কাছে মনে হয় যে এই সরকার বোধোদয় হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগী হবে। মানুষের ভোটাধিকার রক্ষা না আসবে, তা যেন প্রতিষ্ঠিত করা যায়, সেই জন্য ব্যবস্থা নিতে হবে। নির্যাতন করে কিছু পার পাওয়া যাবে, এটা আমার কাছে মনে হয়। জি, তাহলে কি বিএনপি বা এই যে 5টি উপনির্বাচনে যে আসলো, সবকিছু জেনে বুঝেও কি আশায় আসলো বিএনপি? বিএনপি একটা রাজনৈতিক দল, হচ্ছে গণতান্ত্রিক দল, নির্বাচনমুখী রাজনৈতিক দল।
বিএনপি মানুষের কাছে যাবে, দেশের অবস্থা ব্যাখ্যা করবে, নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে মানুষের ভিতরে যাবে। আমি পাচ্ছি কি পাচ্ছি না সেটা বড় কথা না। মানুষের কাছে মানুষকে সংঘবদ্ধ করা, ঐক্যবদ্ধ করা, এটা হলো মূল কাজ। নির্বাচনের থেকেও বেশি বড় কাজ হচ্ছে যে দেশের অবস্থা নিয়ে মত বিনিময় করে মানুষের কাছে পৌঁছানো। নির্বাচনটার মতো এরকম জিনিস আর দ্বিতীয়টা না। জি, সেই জন্য একজন রাজনৈতিক দল হিসাবে, কর্মী হিসাবে, সেই রাজনৈতিক দল যদি সন্ত্রাসবাদী না হয়, সশস্ত্র না, তাহলে অবশ্যই নির্বাচনমুখী ভূমিকা তাকে পালন করতে হবে। বিএনপি ওই ধরনের একটি রাজনৈতিক দল, সেই জন্য আশা নিয়ে বিএনপি এগোচ্ছে। এবং একটা রাজনৈতিক দল আজকে কর্মসূচি দিল, কালকেই এটা সফল হয়ে গেল, এমন তো না। এইভাবে তো রাজনীতি ব্যাখ্যা করা ঠিক নয়। দিন তারিখে কখনো আন্দোলন হয়। সেই জন্য আশাবাদী বিএনপি এর মধ্য দিয়ে একদিন একটি পরিবর্তনের দিকে জাতিকে এগিয়ে নিয়ে। জি, এডিও তাজুর রহমান, আপনার কাছে আসবো যে জাতীয় পার্টি দুটি নির্বাচনে দুটি সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করেছে। জাতীয় পার্টি, আমরা এর আগেও দেখেছি যে আসলে প্রধান বিরোধী দল, কিন্তু সরকারি দলের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং জাতীয় পার্টির রয়েছে। মহাজোট এখনো আছে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। জাতীয় পার্টি কি সবগুলো সংসদীয় আসনে এবার নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকবে? এখানে আমাদের দুইটি আসরে ঢাকা 5 এবং নওগাঁ 6 অলরেডি নমিনেশন দেওয়া হয়েছে দুইজনকে, ঢাকা 5-এ আসুদ সাহেবকে এবং কাজী কবিরকে। জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের মহাজোট নাই, এটা হলো নির্বাচনী জোট। নির্বাচনে আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের তাদের সাথে একটা নির্বাচনী জোট হয়েছিল। সেই জোটের পর ইলেকশন হলো, সংসদে আমরা বিরোধী দলে আছি। সরকারের সাথে এখন আমাদের কোনো মন্ত্রিত্ব নাই, কোনো উপদেষ্টাও নাই। এখন আমাদের সাথে তাদের নির্বাচনী একটা জোট আছে, কিন্তু প্রত্যেকটা নির্বাচনে আমাদের দল থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়। আপনি জানেন, একটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের যখন কোনো কর্মসূচি না থাকে, যে রাজনৈতিক দল হোক না কেন, আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি ক্ষমতার বাইরে 12-13 বছর থেকে বা 14 বছর, আমরা 30 বছর থেকে, তখন এই নির্বাচনটা হয় আমাদের নেতা কর্মীদের একটু উজ্জীবিত করে। দলের ক্যান্ডিডেট দেওয়া হলে সেই ক্যান্ডিডেটের সাথে নির্বাচনে মাঠে নামে পড়ে সবাই চায় নির্বাচনে আমাদের দলের ইস্তেহার, আমাদের দলের চেয়ারম্যান, আমাদের নেতা কি করে গেছেন সেটা মানুষকে বলে। সেই হিসাবে আমরা কিন্তু আমাদের নেতা কর্মীরা খুব উজ্জীবিত। যখন কোনো জোট হয়ে যায় তখন ছোট জোটগুলা কিন্তু নির্বাচনে যখন জোটের সাথে ছেড়ে দিতে হয়, তখন রাজনৈতিকভাবে ছোট জোটগুলাই ক্ষতিগ্রস্ত হয় বেশি। তার ক্ষতি আমরাও কম হয় নাই, বৃহত্তর জোট আওয়ামী লীগের মতো দলের সাথে করে। বা যেহেতু এটা আমাদের দলীয় সিদ্ধান্তে নির্বাচনে জোট হয় আওয়ামী লীগের সাথে, অনেকগুলো সিট ছেড়ে দিতে হয়। সেই হিসাবে যখন নির্বাচন হয়, আমাদের সিটে যখন ক্যান্ডিডেট গুলো হয়, আমাদের দলের নেতা কর্মীরা উজ্জীবিত হয়। আমরা এখন কাজ করব কি, সবগুলো আসনে যাব, আমাদের সেন্ট্রাল নেতারা যাবেন, যেখানে দেওয়া হয়েছে দায়িত্ব, গিয়ে দলের ক্যান্ডিডেটের পক্ষে আমরা কাজ করব। এটা একটা রাজনৈতিক দলের হওয়া উচিত। আর আমি আশা করব এই নির্বাচনের জন্য একটা সিট যদি আওয়ামী লীগের থেকে উপনির্বাচনে অন্য কোনো দল জিতে, তাহলে আওয়ামী লীগ সরকার থেকে নামবেও না, সরকারের পদও চলে যাবে না। সরকারের উচিত হবে এখানে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। যদিও আমাদের এই কনস্টিটিউশন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের, যেটা আমি শুরুতে আপনাকে বলেছিলাম। সেই নির্বাচন কমিশনকে বোল্ডলি ভূমিকা নিতে হবে, যে একটা নির্বাচন সুষ্ঠু করে দেখাইতে পারে জাতিকে যে আমরা ভূমিকা নিয়েছি আমাদের অ্যাকর্ডিং টু ক্ষমতা অনুযায়ী। যদি না নিতে পারে, সরকারের সহযোগিতা না পায়, সাংবিধানিক ভাবে তো নির্বাহী বিভাগের মানে এটা তারা নির্বাচন কমিশনকে সাহায্য করার জন্য যেটা চাবে যখনই চাবে। এখন যদি নির্বাচন কমিশন সেই জায়গাটা থেকে সেইটা আদায় করতে না পারে, এটা তো নির্বাচন কমিশনের ব্যর্থতা। এই ব্যর্থতা তো আমরা অলওয়েজ নির্বাচন কমিশনকে দিব। নির্বাচন কমিশন সরকারের কাছে চাবে তার কি লাগে সেটা একটা ভালো নির্বাচন করার জন্য। এবং আমি মনে করি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী খুব দৃঢ়ভাবে এবার আছেন, কোন নেতা কর্মীকে কোনো শৃঙ্খল না করার জন্য, যেটা কামাল সাহেব বললেন, নির্দেশ দিয়েছেন, সেটাই চায় জাতি। নেতা কর্মীরা এত বাড়াবাড়ি করলে একটা দলের যতটুকু সুনাম, যতটুকু অর্জন, সব কিন্তু নস্যাৎ হয়ে যায়। তবে একটা বিশ্বাস আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি, মাননীয় প্রধানমন্ত্রীর উপর এই দেশের মানুষের এখন আস্থা আছে। উনার নলেজে কানে যাওয়ার পর যেরকম ব্যবস্থা গ্রহণ করা হয়, সেভাবে যেন নির্বাচন কমিশনে উনার দলের নেতাকর্মীকে নির্দেশ দিবেন যে উপনির্বাচনে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। মানুষের ভোট মানুষ দিবে, যদিও এখন আজকাল মানুষ ভোট দিতে যায় না।
সে কথাটা আপনার শুরুতে আমি বলেছিলাম, বিভিন্ন টকশোতে বলেছি। তার পিছনে কারণটা হলো সরকারি দলের লোকরা যায় না, তারা মনে করে তাদের নির্বাচনে ক্যান্ডিডেট আমরা একদম শেষ দিকে চলে এসেছি, একদম শেষের দিকে এসেছি। আপনার কাছে জানবো, আপনাদের তিনজনের কাছ থেকে আসলে প্রশ্নটি জানতে চাইবো যে তাজুর রহমান, আপনার কাছে শুরুতে জানবো যে আসলে এই 5টি উপনির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে, উৎসবমুখর করতে আসলে একটা সমাধানের জায়গায় আসতে চাই, সে কি করা দরকার? এখানে সমাধানটা হলো, দেখেন, সরকারের বিএনপি তাদের বলছে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছে। বিএনপিকে তো এই নির্বাচনে শেষ দিন পর্যন্ত, গণনা হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে থাকা উচিত। আর সরকারের উচিত হবে তাদের একটা পরিবেশ তৈরি করা, তারা যেন নির্বাচন থেকে চলে না আসে। কিন্তু বিএনপি যদি সেই উদ্দেশ্য নিয়ে যায় যে না আমরা আগেই চলে আসবো, সেটা তো আবার অন্য জিনিস। কিন্তু আমরা জাতীয় পার্টি নির্বাচনের শেষ সময় পর্যন্ত থাকবো এবং তুলে ধরবো আওয়ামী লীগের বন্ধু আমরা, নির্বাচনী জোট আমরা। আওয়ামী লীগের সাথে যদি কোনো অন্যায় বাংলাদেশের দেশে নির্বাচন নিয়ে হয়, মানুষের সাথে হয়, বন্ধুর সমালোচনা করবো এবং আওয়ামী লীগ সেটা শুনবে। বন্ধু হিসেবে আমরা সমালোচনা করতে পারি তো সংশোধন করার জন্য, এটাই গণতন্ত্রের নিয়ম, এটার বিরোধী দলের কাজ। আমরা সমালোচনা করব, ভালো কাজের প্রশংসাও করব। জি, একই প্রশ্ন দুদু, আপনার কাছে মিলেই করতে হবে আমাদের। জনাব শামসুজ্জামান দুদু, একদম শেষ দিকে আমরা আসলে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই সবার অংশগ্রহণে। এই যে রাজনীতির মার যে সর্বরকম, জি, আসলে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন সম্ভব না, সেটা আসলে গত দুটো নির্বাচনে আমরা এটা দেখেছি। তারপরেও সদিচ্ছাটা বড় কথা। এই 5টা সিটও যদি বিরোধী দল পায়, তা তো সরকারের পতন হবে না। কিন্তু সরকারের ক্যাপাবিলিটির জন্য এই 5টা সিটের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন যত খারাপ কাজই করুক না কেন, তারা মানে এই প্রধান নির্বাচন কমিশনের এবং তার সহযোগীরা অন্তত 5টা নির্বাচন করে প্রমাণ করতে পারে, অন্তত আল্লাহর কাছেও তারা ফরিয়াদ করতে পারে যে আল্লাহ, আগে যাই করেছি, এখন তো এই 5টা তো ভালো করলাম। জি, ধন্যবাদ। এস এম কামাল হোসেন, আপনার কাছে আসবে একই প্রশ্ন। যারা আছেন দুদু ভাই যে কথা বলেছেন যে সেলিম দেরওয়ারের সাথে শেখ হাসিনাও বেইমানি করেছে, কথাটা ঠিক না। আর আমি ওনাকে শ্রদ্ধা করেই বলছি, আমি কোনো অপযুক্তি দেইনি। 91 সালে সেলিম দেরওয়ারের রক্তের মধ্যে দিয়ে যে সরকার প্রতিষ্ঠা হয়েছিল বিএনপি, সর্বদলীয় ছাত্র ঐক্যের 10 দফার ভিতরে ছিল মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করা। প্রথম সেই মুক্তিযোদ্ধাদের চেতনার পুনঃপ্রতিষ্ঠা তো দূরের কথা, তো তাদের সাথে, ছাত্র নেতাদের সাথে, আন্দোলনের সাথে, সেলিমদারদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে দুদুভাইয়ের বিএনপির নেত্রী জামাতকে সাথে নিয়েছিলেন। এবং আমরা 30 সেকেন্ড সময় পাবো, আমাদের শেষ করতে হবে। মাগরে নির্বাচনে ব্যালট বাক্সে সিল মেরে গণতন্ত্রের পিঠে ছুরিকাঘাত করেছিল, সেলিম দেরওয়ারের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল বেগম খালেদা জিয়া। পরবর্তীতে 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছে। ওনাদের নেতা ছিলেন মেজর মান্নান, তিনি তেজগাঁও রমনার নির্বাচনে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে মার্গ নির্বাচনও হার মানিয়েছেন ফালুক উপনির্বাচনে জিতে করে মেজর মান্নানকে পরাজয় করার মধ্যে দিয়ে। আমি যেটা বলি যে নির্বাচনের মাঠে আসেন, আমি আমার নেত্রীর নির্দেশ, নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। আপনারা মাঠে না গিয়া, যদি আমরা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, নির্বাচনে মানুষের আস্থা অর্জন করার জন্য, আমরা কিন্তু দেখেন আমরাও সেটাই চাই যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের সময় একদম শেষ। আমি এক সেকেন্ড, উনাদের নেতা টুকু সাহেব বলেছেন যে আমরা আনুষ্ঠানিকতার জন্য নির্বাচনে যাচ্ছি। এই কথা যদি কোনো নীতি নির্ধারক বলে, তাহলে সেই দলের কর্মীরা কি মাঠে নামবে? জি, ধন্যবাদ এস এম কামাল হোসেন, জনাব শামসুজ্জামান দুদু, এটিউ তাজুর রহমান, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ইভালি 21 রাত আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।